ওই, তুই নাকি নীলার সাথে রিলেশন করছিস? হ্যাঁ করছি তো। উফ, নীলা দেখতে অনেক হট। ভাবছি ওকে বিয়ে করে একটা বাংলাদেশ ফুটবল টিম বানাবো। কতদিন আর নিজের দেশ ছেড়ে বিশ্বকাপে আর্জেন্টিনা সাপোর্ট নেব বলো? কি কুত্তা, তোরে বলছি না ওই মেয়ের ধারে কাছেও যাবি না। কেন আপু, আমি তাকে খুব ভালোবাসি। দাঁড়া, তোর খুব খুব ভালোবাসা বের করছি। আমাকে আপু বলে ডাকার স্বাদ জন্মের মতো ঘুচিয়ে দেব। ও তাই নাকি? আমার কি মনে হচ্ছে বলুন তো, আপনি আপনার এক্স বয়ফ্রেন্ডের রিলেশন থেকে চলছেন। নিশাদ খুব রেগে আমাকে মারতে আসতে দৌড়ে স্কুল মাঠে চলে আসলাম। উনি আমার সাথে রিলেশন কন্টিনিউ করে অন্য ছেলেদের সাথে ইরিশ পিরিশ করবেন, তাতে কিছু না। আর আমি ব্রেকআপ হওয়ার পর করছি, তাতে উনি চলে যাচ্ছেন। তাকে দেখে আমার খুব হাসি পাচ্ছে। কি রে শালা, মাঠের মাঝখানে দাঁড়িয়ে দাঁত বের করে হাসছিস কেন? দেখছিস না আমরা ক্রিকেট খেলছি? শালা, আমার মাঝে মধ্যে একটু দুলাভাই রাখতে পারিস? তাহলে মাঝ শেষে এমবি খরচটা না হয় দিতাম। আমার বোনের সাথে তো তোর ব্রেকআপ হয়েছে। রাখ তোর ব্রেকআপ, বিয়ে তো আমি আমার এক্সকেই করব। সেটা দেখা যাবে। এখন যা মাঠ স্যার, তোর ব্যাটিং আসলে দেখে দিব। আমি মাঠ ছেড়ে বাউন্ডারির উপরে বসে খেলা দেখছি। আসলে নিশাদ সিজনের চাচাতো বোন। সিজন আমার ছোট্ট বড় বন্ধু। সিজনের সাথে আমার মাঝে মধ্যেই ওর চাচার বাড়ি যেতাম। এভাবে আমাদের পরিচয়। নিশাদ দেখতে খুব সুন্দর, আমার তাকে খুব ভালো লাগে। তারপর সিজনের সহায়তায় তার সাথে রিলেশনে ছড়ায়। নিশাদ প্রায় ওর মামাতো খালাতো ভাইদের সাথে ঘুরতে যেত। আমার এই বিষয়টা একদম ভালো লাগতো না। আমি জানি নিশাদ ওদেরকে ভাই ভাবে, কিন্তু ওরা তা ভাবে না। একবার নিশাদের মামাতো ভাই রাফি আমাকে থ্রেট দেয় যেন আমি নিশাদের সাথে ব্রেকআপ করি। আমি নিশাদকে সবটা জানানোর পরও সে রাফির সাথে ঘুরতে যেত, কখনো বা পার্কে, আবার কখনো বা রেস্টুরেন্টে কফি খেতে। ওদের দেখে মনে হতো পারফেক্ট কাপল। মাঝখানে আমি কাটা হয়ে আছে। আমার অনেক কষ্ট হতো, তবুও তাকে কিচ্ছু বলিনি। সেদিন নিশাদ বলল রাফির আব্বা আম্মু রাফির জন্য নিশাদকে বউ করে নিতে চায়। কথাটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি ঠিক করলাম নিশাদের সাথে আর নয়। যে আমার ভালোবাসার মূল্য দিতে জানে না, আমার চেয়ে অন্য ছেলেকে সময় দেওয়া তার কাছে বেশি গুরুত্বপূর্ণ, তার জীবনের সাথে নিজেকে জড়িয়ে রেখে কি লাভ? তাই সেদিন নিশাদকে ওর ভুলগুলো ধরিয়ে দিয়ে ব্রেকআপ করে চলে আসলাম। তার কোনো কথা শুনে আমার সেই সময়টাতে প্রয়োজন মনে হয়নি। এমন সময় সিজন ব্যাটিং এর জন্য ডাকতে ঘোর কাটল। অনেকটা সময় খেলা শেষে বাসায় ফিরলাম। পরের দিন সকালে কলেজে এসে নীলার সাথে গল্প করছি, তখন নিশাদ এসে হাজির। ওই, তোরে বলছি না এসব আর করবি না। এইসব মানে কি আপু? দাঁড়া, বোঝাচ্ছি তোকে। নিশাদ এই বলে কোথায় যেন চলে গেল। আমরা আবারও কথা বলছি। কিছুক্ষণ পর তাকিয়ে দেখে প্রিন্সিপাল স্যার পাশেই দাঁড়িয়ে আছেন। স্যারকে দেখে আমরা দুজনেই দাঁড়িয়ে গেলাম। প্রিন্সিপাল স্যার রাগী লুক নিয়ে বললেন, শান্ত, এখানে কি হয়েছে? স্যার, আমরা একটু কথা বলছিলাম। শুধু কথা বলছিলে নাকি দুজন বসে প্রেম করছিলে? না স্যার, কি বলছেন? আপনি তো জানেন আমার গার্লফ্রেন্ড নিশাদ। আমাদের প্রিন্সিপাল স্যার হলেন সিজনের আব্বু, মানে নিশাদের চাচা। তাই উনি আমাদের সম্পর্কে বিষয়টা সবই জানে। কিন্তু নিশাদ যে বললো তোমরা দুজন বসে এখানে প্রেম করছো। স্যার, আসলে ওর সাথে ছোট্ট একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছে, তাই হয়তো রাগের মাথায় আপনাকে আমার নামে মিথ্যে বলেছে। হ্যাঁ, সেটাই হবে। তোমরা এখন ক্লাসে যাও, ক্লাসের সময় হয়ে গেছে। জি স্যার। নীলা, চল ক্লাসে যাই। নীলা আমার ফ্রেন্ড আর সিজনের গার্লফ্রেন্ড। যদিও এই বিষয়ে নিশাদ কিছু জানে না। ক্লাসে ঢুকিয়ে দেখে নিশাদ একা একা বেঞ্চে বসে বসে মুচকে হাসছে। আমাদের দেখে চুপ করে গেল। সে হয়তো ভাবছে স্যার আমাদের অনেক বকেছেন। জানবা কি, তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। শত হলেও তোমার এক্স বয়ফ্রেন্ড বলে কথা। টিফিনের সময় ক্যান্টিনে খাবার খাচ্ছে, এমন সময় নিশাদ এসে আমার পাশের বেঞ্চে বসলো। আশেপাশে সব টেবিল বুক, তাই আর কিছু বললাম না। সে খাবার খাচ্ছে আর আমার মুখের দিকে তাকিয়ে মুচকে মুচকে আসছে, তবে কিছু বলছে না। ছুটির সময় কলেজের বাইরে আসতে নিশাদ এসে আমার হাত ধরল। এই যে রাফির বউ, আপনি আমার হাত ধরলেন কেন? এই, একদম উল্টাপাল্টা বলবে না। আমি শাওন ইসলাম, শান্তর বউ। আমি আমার জামাইয়ের হাত ধরতেই পারি। সেটা কখনো সম্ভব না। শান্ত শুধু নীলার জামাই। সিজন নীলাকে ভালোবেসে নীল বলে ডাকে, তাই আমি ওর বোনের সামনে ছেড়ে দিলাম। এই, একদম ভাবিকে নিয়ে উল্টাপাল্টা বলবে না। ভাবি মানে? নিশাদের মুখে নীলা ভাবি ডাকা শুনে আমি অনেকটাই ভরকে গেলাম। জি নীলা, সিজন ভাইয়ার বউ হলে আমার তো ভাবেই হলো, তাই না? এ আপু, এসব কি বলছো? নীলা সিজনের বউ কেন হতে যাবে? এই, আর একবার আপু বললে একদম খুন করে ফেলবো বলে দিচ্ছি। আমি সবটাই দূরে দাঁড়িয়ে শুনেছি। আর তাছাড়াও তুমি নীলাকে তুই করে বলেছিলে, তাই আমি খোঁজ নিয়ে জানতে পারি নীলা ভাইয়ার গার্লফ্রেন্ড। হ্যাঁ, তো আমি কি করব? আগে বলো, আমাকে মিথ্যে বলেছো কেন? বলার প্রয়োজন মনে করছি না, আমাদের বাড়ি এসে গেছে। এখন তাহলে যাই। আল্লাহ হাফিজ রাফির বউ।
সে আরো কিছু বলার আগেই দ্রুত বাসায় ঢুকে গেলাম। মনে মনে বললাম, বিয়ে তো আমি তোমাকেই করবো ইনশাল্লাহ। জীবনে তুমি আমার প্রথম ভালোবাসা। শুধু আর একটা শিক্ষা দিতে হবে, নাহলে কবে না কবে শালো রাফি তোমাকে তো ছোঁ মেরে নিয়ে চলে যাবে। তখন আর তুমি নিজের ভুলগুলো শুধরানোর সুযোগ পাবে না। পরের দিন সকালে বাড়ি থেকে বেরিয়ে দেখি নিশাদ আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সে অন্যদিকে তাকিয়ে আছে। এই সুযোগ আমি পালিয়ে যেতে চেয়েও পারিনি। ওই শান্ত, ওখানেই দাঁড়াও। পালাতে চাইলে আমি এক্ষুনি তোমার বাড়িতে গিয়ে বলবো আমার পেটে তোমার একটা কিউট বেবি আছে। আমি নিশাদের কথা শুনে তার দিকে চোখ বড় বড় করে তাকালাম। এতদিনের রিলেশনে আজ পর্যন্ত একটা লিপ কিছু করিনি। শুধু চুমুর জন্য বাড়ি ছাড়া হওয়া আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই। আমি দাঁড়িয়ে আছে। সে আমার কাছে এসে হাত ধরে হাঁটতে লাগলো। শরীর দিতে চাইলেও পারছি না, কারণ সে যেটা বলে কেউ যদি তাকে আরো চেতায় তাহলে নিশাদ অবশ্যই সেই কাজটা করে দেখাবে। তাই আমি খুব টেনশনে থাকি কখন রাফি সে পাগলিটাকে ভুলভাল বুঝে আমার থেকে দূরে নিয়ে যায়। এই, কাল তুমি আমাকে কোন সাহসের রাফির বউ বলে দৌড়ে পালালে? এখন কি হবে তোমার? কিছু হবে না, আমি তো ছেলে মানুষ, যা হওয়ার মেয়েদের হয়। কি বলছো বুঝিয়ে বলো। এসব সাংকেতিক কথা আমি বুঝি না। আরে ওই তো ছেলে বাবু, না হলে মেয়ে বাবু হয়। আমার কিন্তু দুইটাকেই চাই। দুইটাকে চাই মানে? আমি চাই আমাদের একটা ছেলে আর একটা মেয়ে বাবু হবে। ও, রাফি চাইলে তোমাকে আরো দিতে পারে। নিশাদ আমার কথায় নিমিশিয়ে প্রচন্ড রেগে গিয়ে আমার হাত ছেড়ে দুই হাত দিয়ে গলা চেপে ধরল। কুত্তা, বারবার আমাদের মধ্যে রাফি ভাইয়াকে ঢুকাস। আর একবার শুধু রাফি নামটা বল, আমি তোকে খুন করে ফেলবো। এই বলে গলাটা ছেড়ে দিল। আমি হাত থেকে ব্যাগটা নিচে ফেলে গলা ধরে কাশতে লাগলাম। আরে ভাই, ব্রেকআপ করে দেখছি প্যারার পরিমাণ বহু করে বেড়ে গেছে। নিশাদ আমার কাছে এসে গলা থেকে হাতটা সরিয়ে দিয়ে তার এই নরম হাত বুলিয়ে দিচ্ছে। তার হাতে যেন জাদু আছে। নিমিষে এই গলার ব্যথা শেষ হয়ে গেল। তারপর মুচকি এসে আমার গলা জড়িয়ে ধরল। আমি একবার তাকে ছাড়াতে চাইলেও ছাড়ালাম না। যদি আবারও রেগে যায় তাহলে আমি আজ সত্যিই মরে যাব। এদিকে ক্লাসের সময় হয়ে গেছে, তাকে কিছু বলার সাহস হচ্ছে না। কিছুক্ষণ পর নিশাদ আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে এগিয়ে আসছে। তার হাবভাব দেখে মনে হচ্ছে লিপকিস করবে। বুঝতে পেরিয়ে হাত দিয়ে নিজের মুখ চেপে ধরলাম, কিন্তু সে তার হাতটা আমার হাতে রাখতে না চাইতেও হাতটা সরে গেল। নিশাদ আমার এমন অবস্থা দেখে দুষ্ট হাসল। আমি যেন তার হাতের পুতুল হয়ে গেছে। নিশাদ মৃদু হেসে আমার খুব কাছে এসে চার ঠোঁট এক করে দিল। তারপর প্রায় অনেকক্ষণ হয়ে গেল, বাট নিশাদ কিছুতেই ছাড়ছে না। অনেক কষ্টে তাকে ছাড়িয়ে অন্যদিকে ফিরে পকেট থেকে টিস্যু বের করে মুখ মুছে নিলাম। তারপর পেছন ফিরতে নিশাদকে রেগে লাল হয়ে যেতে দেখে বললাম, এত কিছুর পরও রেগে আছো? এবার কিছু করতে আসলে ছাড়বো না বলে দিচ্ছে। তার আগে বল, আমি তোকে লিপ কিস করেছি বলে টিস্যু দিয়ে মুখ মুছলি কেন? ছোটে তোমার মুখের লালা চলে গেছিল, তাই মুছে নিলাম। নিশাদ আমার এমন কথাই কেঁদে ফেললো। তারপর আর না দাঁড়িয়ে বাসার দিকে চলে যাচ্ছে। আমি তাকে বললাম, কলেজে যাবে না? কিন্তু সেই কিছু না বলে চলে গেল। আমি এখন খুব কনফিউশন ফিল করছি। আচ্ছা, আমি তো নিশাদের সাথে ব্রেকআপ করার পর এখনো প্যাচ আপ করিনি, তাহলে আমার এমন কেন মনে হচ্ছে? আমাদের আদৌ কি ব্রেকআপ হয়নি? ধুর, কি থেকে যে কি হয়ে যাচ্ছে। রিলেশনে থাকতে চাওয়া হয়নি, সেটা আজ কিভাবে হয়ে গেল? কিন্তু যাই হোক, সে খুব কষ্ট পেয়েছে। সে হয়তো ভাবছে সবে বলে লিপ কিস মানেই মিষ্টি খাওয়া, তাহলে আমি কেন মিষ্টির রস টিস্যু দিয়ে মুছে ফেললাম? কিন্তু পাগলিটা তো জানি না তার লিপ কিসের জন্য আমার ঠোঁট কিছুটা কেটে গেছে, যার কারণে সবচেয়ে সুস্বাদু মিষ্টিটাও আমার কাছে নোনতা লেগেছে। যাই হোক, আজকে চলে যাওয়ায় কলেজে যেতে আর ভালো লাগছে না। এমনিতে কলেজে গিয়ে তাকে দেখিয়ে দেখিয়ে অন্য মেয়েদের সাথে প্রেম করার মজা আলাদা। ব্যাগটা উঠিয়ে বাড়ির পথে হাঁটা দিলাম। পথেই সিজনের সাথে দেখা। শান্ত, এখন থেকে আর নীলাকে অভিনয়ের জন্য দিতে পারবো না দোস্ত। কেন, কি হয়েছে? আমাদের মতো তোদেরও কি ব্রেকআপ নাকি? আরে না, তোদের ব্রেকআপ তো নামের, ইটিস পিটিস তো চালিয়েই যাচ্ছিস। সেটা নিয়ে আমিও কনফিউজড। যাই হোক, তোদের কি হয়েছে সেটা বল। আব্বু কাল আমরা নীলার বিয়ের ডেট ফিক্স করে এসেছে। শালা বাবু, কংগ্রেচুলেশনস। যা, আমি যেহেতু আগে বিয়ে করছি, আজ থেকে তুই আমার শালা। চুপ শালা, বিয়ে যখনই হোক তুই আমার শালা। আচ্ছা, নিশাদকে দেখলাম কাঁদতে কাঁদতে বাসার দিকে যাচ্ছে। তুই আবার ওকে কি করেছিস বলতো? আরে আমি কিছু করিনি, সেই কিছু করে গেছে, যা তোকে বলা যাবে না। আমি নিশাতের ভাই আর তোর বন্ধু হই, কি হলো সেটা আমাকে বলা যাবে না? আরে ভাই, তেমন কিছু হলে তো বলতামই। তুই তো জানিস সে ছোট ছোট বিষয় নিয়ে অভিমান করে। তাহলে যাই দোস্ত, তুই কাল সকালে আমাদের বাসায় চলে আসিস, বিয়ের অনেক কাজ বাকি আছে। ইনশাল্লাহ আসবো। এখন যা, গিয়ে দেখ তোর বোন তার এক্স বয়ফ্রেন্ডের জন্য কেঁদে নদী বানিয়ে ফেলছে হয়তো। বাসা ফিরে ভাবলাম পাগলিটাকে একটা কল দে। সে নিশ্চয়ই আমার উপর খুব অভিমান করে আছে, কিন্তু সে তো আমার এক্স। থাক,
বিকেলে সিজনের কাছে গিয়ে তার খবর জেনে নেওয়া যাবে। বিকেলে সিজনকে ডাকতে ওদের বাড়ি দিকে যাচ্ছিলাম, এমন সময় নিশাত এসে আমার পা জড়িয়ে ধরল। এই কি হচ্ছে সব? শান্ত প্লিজ, আজ কোথাও যেও না, তোমার সাথে আমার অনেক কথা আছে। আমি নিশাতকে পা থেকে উঠাতে গেলে সে কিছুতেই পা ছাড়ছে না। আমি জোর করে তাকে দাঁড় করিয়ে বললাম, কি বলবে বলো, আমি কোথাও যাব না। শান্ত, আমি আর এভাবে বাঁচতে পারছি না, প্লিজ তুমি আমার সাথে প্যাচ আপ করো। আমি তোমার কেয়ারগুলোকে খুব বেশি মিস করছি। আগে আমি তোমার উপর অভিমান করে থাকলে অনেকগুলো কল দিতে, কিন্তু আমি একটাও রিসিভ করিনি। তারপর তুমি যত রাতই হোক, সিজন ভাইয়া আসতে না চাইলেও জোর করে কোনো না কোনো বাহানা নিয়ে আমাদের বাসায় আসতে। সিজন ভাইয়া নোটসের বাহানা দিয়ে তোমাকে আমার রুম পর্যন্ত নিয়ে আসতো। তারপর তুমি আমাকে অনেকক্ষণ বুঝিয়ে রাগ ভাঙাতে। তুমি প্রায় ভাইয়াকে নিয়ে আসতে বলে আব্বু ভাইয়াকে অনেক বকা দিত, তাই ভাইয়া পরে সব রাগ তোমার ওপর খাটাতো। কিন্তু আজ যখন আমি তোমার সাথে অভিমান করে চলে আসলাম, তুমি আমাকে একবারও আটকানোর চেষ্টা করনি। আমি জানি তুমি আজ আর ভাইয়াকে নিয়ে আমাদের বাসায় যেতে না। প্লিজ, আমি তোমার কেয়ারগুলো আবারও পেতে চাই, কথা দিচ্ছি আমি আর কোনো ভাইয়ার সাথে কোথাও যাব না। প্লিজ তুমি আমার সাথে প্যাক আপ করো। নিশাতের কথাগুলো শুনে আমার খুব কষ্ট হচ্ছিল। আমি যেমন তার কেয়ার নিতাম, তার থেকে অনেক বেশি কেয়ার সে আমার নিত। আমি সব ভুলে গিয়ে তার চোখের পানিটাকে মুছে দিতে চোখের পলকে সে আমাকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিয়ে বলল, এই, আমাকে প্রপোজ করো। একবার তো করেছিলাম। হ্যাঁ, তারপর তো ব্রেকআপও করেছিলে। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি পাশে নীলাদের বাগান থেকে একটা গোলাপ নিয়ে আসছে। এই না, নীলাদের বাসায় যেতে হবে না। আরে ও তো তোমার ভাবি আর আমার ফ্রেন্ড, তাহলে প্রবলেম কি? না, তবুও তুমি ওদের বাসায় যাবে না, আর কোনো মেয়ের সাথে ফ্রেন্ডশিপও রাখবে না। আচ্ছা, এখন কি দিয়ে প্রপোজ করি তাহলে? তুমি আমার জন্য যে পায়েলটা কিনেছো সেটা বের করো। আমি খুব অবাক হয়ে বললাম, আমি তোমার জন্য পায়েল এনেছি, তুমি জানলে কিভাবে? সেটা টপ সিক্রেট। এখন তুমি তাড়াতাড়ি প্রপোজ করো। নিষেধ বলতে আমি তার সামনে হাঁটু গেড়ে বসে গান দিয়ে শুরু করলাম। মনে মনে শুধু তোকে পেতে চাই, ক্ষণে ক্ষণে তোরই কাছে যেতে চাই, তোরই আলোতে হাসে, তোরই ছায়াতে ভাসে, ভাবনাতে ধরে রাখি কিছু তো মিথ্যা নয়। ভালোবাসি এই কথা কি বলতে হয়? আই লাভ ইউ আমার মিষ্টি পাগলি, আমি তোমাকে খুব ভালোবাসি। হ্যাঁ, আমিও আমার দুষ্টু পাগলটাকে খুব খুব ভালোবাসি। নিষাদ পায়েলটা হাতে নিতে গেলে আমি তার পায়ে পরিয়ে দিলাম। এই, তুমি আমার পায়ে হাত দিচ্ছ কেন? জান পাখি, তুমি না আমার অর্ধাঙ্গ, তাই আমি তোমার পায়ে হাত দিতেই পারি। চুমু খেতাম, কিন্তু রাস্তার ময়লা লেগে আছে, তাই খাইনি। নিষেধ আমার কথায় লজ্জা পেয়ে মুচকি হাসল। তারপর তাকিয়ে নেই কিছুক্ষণ হেঁটে বাসায় পৌঁছে দিলাম। পরের দিন সকালে সিজনদের বাসায় গিয়ে দেখে বিয়ের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। নিজের বিয়েতেই সিজন নিচেও কাজ লেগে আছে। আমি আর দাঁড়িয়ে না থেকে সিজনের সাথে লাইটিং এর দিকটা দেখছি। আমার আবার এইসব বিষয়ে আগ্রহ অনেক বেশি। আমি দোতলার লাইটগুলো লাগাচ্ছিলাম, হঠাৎই নিষেধ এসে আমার হাত ধরে এক সাইডে নিয়ে গেল। এই জান, কি করছো? শ্শ্, চুপ করো, কেউ শুনে ফেলবে তো। তুমি সেই সকাল থেকে কাজ করছো, একটু কাজের ফাঁকে দেখাও তো করতে পারো। ও তাই? আমার শোনাটা খুব কষ্ট পাচ্ছে। আচ্ছা সরি, এরপর থেকে কিছুক্ষণ পর পরে তোমার সাথে কথা বলে আসবো। এবার খুশি তো? তারপর আবারও কাজ করতে লাগলাম। দুপুরে নিষাদ খেতে ডাকলে সেখানে খেয়ে নিলাম। সারাদিন তার চোখের সামনে ছিলাম, তবু আসার সময় বলে দিল রাতে কল দিতে। বিয়ের দিন পড়লাম আরেক ঝামেলায়। সবে সিজনের সাথে সাথে আমাকে বিয়ের শিরোনি পরিয়ে দিয়েছে। নিষাদকে আসার পর থেকে একবারও চোখে পড়ছে না। সিজনকে জিজ্ঞেস করলে সিজন বলল আজ নাকি আমাদের দুই বন্ধুর বিয়ে। এসব আব্বু আম্মুর সাথে অনেক আগেই প্ল্যান করে রেখেছে। রাতে আমাদের বিয়েটাও যথাযথভাবে সম্পন্ন হলো। বাসঘরে ঢুকতেই নিষেধ এসে সালাম করতে চাইলে তাকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরলাম। তারপর একসাথে 2 রাকাত নফল নামাজ আদায় করে বিছানায় গিয়ে বসতেই নিষাদ বলল তার নাকি 2টা পেঁপে চাই। তো শুরু হলো মিশন ছেলে মেয়ে। আমি আর কি করবো, নিষাদই আমার সারা মুখে এরুপাথারে কিস করতে লাগলো। তারপর দুজনে হারিয়ে গেলাম স্বপ্নের রাজ্যে, দূর আকাশে টানা মেলে। আপনারাই বলেন, সবাই নাকি সিঙ্গেল? তাই রোমান্টিক দৃশ্য দেখালাম না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।